আজ আপনারা বেঙ্গলি হরর স্টোরিতে শুনবেন সুন্দরবনের আতঙ্ক। গল্পটি শুনতে হেডফোন ব্যবহার করতে ভুলবেন না। বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান, মদ্যপান, মাদক দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশের দিকে দেখছিলাম। এমন সময় সিঁড়িতে ধূপধাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম। দেখি পিহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পটায়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘদিন চাকরি জীবনে ঘুরে বেরিয়েছেন অনেক জায়গা। মাস চারেক পর পর আসেন পটায়েতের বাড়িতে, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক গল্প আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনে একটা বারান্দায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে, সেখানে দাদু এসে বসেন। আমি আর পিহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো দাদু, ভালো চলছে। বাহ বাহ বাহ, বেশ। কিরে সজনে, তুই কি কোনো নতুন খাবার খেলি নাকি পুরনো গুলোরই জাবর কাটছিস? সজনে চিপস চেবাতে চেবাতে বলল, আমি কি গরু নাকি যে জাবর কাটবো? পটাই এই সময় পেছন থেকে কিছু একটা করে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে তা করতে মানা করলাম। অরণ্য দাদু কফিতে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনায়। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, চামটা অঞ্চলে আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি ছিল। আর আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা ওখানে রেখেই পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকালের কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজের একটু গাফিলতি দেখলেই ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোনটা ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন, যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চর মারফত খবর এসেছে তারা আজ তেঁতুলবাকির চরে থাকবে। আপনি একদম দেরি করবেন না, এক্ষুনি ওখানে যে পৌঁছাবেন, আর ওরা যেন আজ গ্রেপ্তার হয়। আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম।
একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে পৌঁছালো কালিন্দী নদীতে। এই সময় নদীতে বেশ জলের স্রোত থাকে, তাই আমাদের লঞ্চও জলের ঢেউয়ে বেশ তুলতে লাগলো। ততক্ষণ সন্ধে হয়ে গেছে, চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর। এমনভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরবাড়ির খাল। তেঁতুলবাকির চর এর শেষেই। এই তেঁতুলবাকির চরে খুব একটা সুখ্যাতি ছিল না। এখানে বাঘের উপদ্রব ছিল ভীষণ। দিনের বেলায় এদিক থেকে যাওয়ার সময় প্রায়ই দেখা যেত এর কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই অঞ্চলের সবচেয়ে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আসলে জানিস তো, ওখানে মানুষের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানাটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘ নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে পুঁতে দেয়। তার মানে সেখানে বাঘে মানুষ মেরেছিল। সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুঠিবাড়ি আছে। বেশিরভাগই হ্যাভেলটন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের ওখানেই পাবো ভেবে আমরা সে আশায় ওই দিকেই এগোচ্ছিলাম। চারিদিকে বুনো দেতাল ও গড়ানের ঝোপ, আর তার মধ্যে সন্ধ্যের অন্ধকারে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ওই বাড়িটি। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে তার ভেতরে ঢুকলাম। কিন্তু বাড়িটা ছিল পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর আর চামচিকে ছাড়া কিচ্ছু নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকেই জেনে গেল? যাকে এতটা যখন এসেছি তখন একটু অপেক্ষা করাই যায়। তাই আমরা 3 জন মিলে একটা ঘরে ঘাপটি মেরে বসলাম। আমার সঙ্গে যে 2 জন গার্ড ছিল, তার একজনের নাম বিকাশ প্রামাণিক, আরেকজনের নাম ইসমাইল। বিকাশ এই গ্রামেরই মানুষ। তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যাওয়ায় সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারাটাও আস্তে আস্তে পাল্টাতে লাগলো। বাইরের গাছপালার ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসতে লাগলো। দূরে কোথাও একটা হরিণের আওয়াজ শুনতে পেলাম। টর্চের লাইটে ঘড়িটার দিকে দেখলাম, দেখি 8টা বাজে। এইরকম করে আরো কিছুটা সময় কেটে গেল। আস্তে আস্তে রাত হয়ে এলো। আমরা তো বসেই আছি, কিন্তু বিকাশকে দেখলাম মাঝে মাঝে জানলার দিকে উকি মারছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেরটা বড্ড চুপচাপ হয়ে গেছে।
সব পোকামাকড়ের আওয়াজও চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা আমিও শুনতে পেলাম। বাইরে খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমার কানে এলো একটা অস্পষ্ট ফ্যাঁসফ্যাঁসে গলায় কে যেন কাতর স্বরে ডাকছে। যেন আমাদের আশেপাশের হেতাল গড়ানের চোপের ভেতর থেকে হাওয়া ওই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন তাকে যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব পরিবর্তন হয়েছে। সে এবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছে এবং তারপরেই গদায় দাঁড়া, আমি আসছি, গদায় আমি আসছি, দাঁড়া গদায় আমি আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘরের বাইরে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও সর্বনাশ স্যার, শীঘ্রই আসেন বলে তার পেছনে দৌড়ালো। আমি বাইরে এসে দেখি অন্ধকার তখন অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপে সব কিছুর মধ্যে যেন ওই অশরীরীর কণ্ঠস্বর আর সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, গদাইকে? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশদার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এ বেগো ভূত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশদাকে বাঁচানো যাবে না স্যার, তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে আমার সমস্ত শরীরে বয়ে গেল একটা আতঙ্কের স্রোত। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়াচ্ছিল কুঠিবাড়ির পেছন দিকটায়। ওইদিকে জঙ্গল বেশ গভীর। সেই জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার ওপর চড়ে বসে, আর বিকাশ ছটফট করতে থাকে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজিতে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর কুচকুচে অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরের লোম খাড়া হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা অপার্থিব ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে আছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে যাচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সে মূর্তির দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দৌড়ে গেল সেই অন্ধকারের দিকে। আমি তখন নড়তেই পারছিলাম না, আমার পা দুটো অসম্ভব ভারী হয়ে গেছিল। বিকাশ আর হাতখানেকের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে, আর সেই সময় একটা বাঘের গর্জনে দ্বীপটা পুরো কেঁপে উঠল। আর এক মুহূর্তের মধ্যেই
ওই মূর্তির পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আর এক পলক ফেলতেই তাকে নিয়ে সেই অন্ধকারে উধাও হয়ে গেল। আর আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। তারপর জ্ঞান ফিরে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে দিচ্ছে। তার হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেখানে তাকিয়ে দেখলাম সব ফাঁকা, আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তখন তার জোর ততটা ছিল না। সবাই তখন চুপচাপ। ওটাই জিজ্ঞেস করল, দাদু, বাঘটা ওখানে ছিল, তা তোমরা টের পাওনি? তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না। হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গিয়েছিল সেই বাঘটারও লেজ ছিল না।